সেনাবাহিনী ও সন্ত্রাসী এক দেশে থাকতে পারে না। হঠাৎ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাপ্রধানের হুঁশিয়ারি। বিএনপি মানে লোপাট আর তদবিরবাজদের ঠিকানা। বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াত আমির। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে 13ই নভেম্বর। দিয়ে যাবি অমানুষের বাচ্চা, তোদের উপরে আল্লাহর গজব পড়বে। কথাগুলি শুনে রাখ, আল্লাহর গজব, ভয়ঙ্কর গজব পড়বে। তোরা পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকিস না কেন, আমরা খুঁজে বের করে ইনশাল্লাহ তোদের ভয়ঙ্কর শাস্তি দিব। দর্শক, গতকাল সারাদিন রাতে পর্যন্ত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুব সকালে উপস্থিত করা, হাজির করা, তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো, তারপরে আগে পরে যত ঘটনা, সেই ঘটনাই বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি ছিল। আর সেই ঘটনা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। গতকালকে যখন এই ঘটনাটা টক অফ দ্য কান্ট্রি ছিল, তখন আজকে আরেকটা ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হতে চলেছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সবচেয়ে সংগঠিত শক্তি সেনাবাহিনী এখন প্রশ্নের মুখে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেনাবাহিনীকে পদ্ধতিগতভাবে দুর্বল করে ফেলা হচ্ছে। তাদের অফিসারদের আদালতে হাজির করা, গণমাধ্যমে অপমান করা, এমনকি সিভিল আদালতে বিচার আয়োজনে এসব কিছু এমনভাবে সাজানো যেন বাহিনীটি আর রাষ্ট্রের মূল স্তম্ভ না থাকে, বরং এক প্রান্তিক সন্দেহভাজন দল হয়ে যায়। এতে কেবল বাহিনীর মর্যাদা নষ্ট হচ্ছে না, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনা হঠাৎ করে ঘটে যায়নি, ধাপে ধাপে সবকিছু তৈরি হয়েছে। আগে পুলিশকে অকার্যকর করা হলো, তারপর অন্যান্য সশস্ত্র বাহিনীর উপর নানা অজুহাতে চাপ বাড়ানো হলো, এখন এসেছে সেনাবাহিনীর পালা। একসাথে সবকিছু করা সম্ভব নয়, তাই এটা করা হচ্ছে ধীর গতিতে, যেন মানুষ অভ্যস্ত হয়ে যায়। মাঝে মাঝে সরকার বা ইউনুসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় আর গ্রেপ্তার হবে না, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কিন্তু এই আশ্বাস কাগজের মতো ভঙ্গুর। কয়েকদিন শান্তি, তারপর আবার নতুন অভিযোগ, নতুন গ্রেপ্তার, নতুন নাটক। এতে সেনাবাহিনীর ভেতরে ভয়, সন্দেহ, অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতাই হয়তো তাদের চাওয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা এখন গোপন কিছু নয়, সবাই জানে। কিন্তু সেটা ঠেকাতে যে নাটক চলছে, তার প্রথম দৃশ্য শুরু হয়েছে সেনাবাহিনীকে ঘিরে। একদিকে কর্মকর্তাদের গ্রেপ্তার, অন্যদিকে দ্রুত বিচার এবং শাস্তির আয়োজন। এতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। পরে বলা যাবে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই, এটাই উদ্দেশ্য। এভাবেই দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি করা হচ্ছে, যেখানে সেনাবাহিনী ভীত, দুর্বল, আর দেশের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। এই অন্য কেউ কারা তা নিয়ে এখনো অনেকে মুখ খুলতে ভয় পান, কিন্তু ইঙ্গিত দিয়ে দেন। গত কয়েক মাসে পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা একের পর এক বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে আইএসআই সদস্যরাও রয়েছে। স্বাধীনতার পর পাকিস্তান সেনাবাহিনীর এমন সফর আগে কখনো হয়নি, এমনকি বিএনপি জামায়াত সরকারের আমলেও নয়। তারা এসেছে, দেখা করেছে ইউনুসের সঙ্গে, দেখা করেছে সেনাপ্রধানের সঙ্গে। এসব বৈঠকের বিষয়বস্তু কেউ জানে না, কিন্তু এত কিছুর মধ্যে একটা প্রশ্ন আসলে উল্লেখ করতেই হয়। বাংলাদেশ কি আবার এমন এক চক্রে ঢুকে পড়ছে, যেখানে দেশের সেনাবাহিনীকে ভেঙে দিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ জঙ্গিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে? ইতিহাসে এর আগে কি এমন হয়েছে কোথাও? আমরা আফগানিস্তানের কথা জানি, সিরিয়া বা ইরাকের কথা মনে করি। সেখানে বিদেশি শক্তি যুদ্ধ শেষে ক্ষমতা দিয়েছে এমন এক গোষ্ঠীর হাতে যারা জঙ্গিবাদের প্রতীক। তাদের প্রথম টার্গেট ছিল সেনাবাহিনী। একবার সেই বাহিনী ভেঙে গেলে পুরো দেশে তাদের দখলে চলে যাচ্ছে বা চলে যায়। বাংলাদেশে এখন যে প্রক্রিয়া চলছে তা ভয়ঙ্কর ভাবে সেই কৌশলের মতো, ইরাকের মতো, সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে একটা মিলিশিয়া বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া। আগে পুলিশের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা হয়েছে, তারপর সেনাবাহিনীর শৃঙ্খলা ভাঙা হয়েছে, শেষে দেশের নিয়ন্ত্রণ অচেনা শক্তির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। একটি বাহিনীর শক্তি তার অস্ত্রে নয়, তার শৃঙ্খলায়। আজ সেই শৃঙ্খলার উপর হাত দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের নিয়ে প্রকাশ্যে অপমান করা হচ্ছে, সামাজিক মাধ্যমে তাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে, সেনাপ্রধানকে হুমকি দেওয়া হচ্ছে, অফিসারদের তুইতকারী করে হেয় করা হচ্ছে। এসব দেখে বাহিনীর ভেতর মনোবল নষ্ট হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে। এই বিভাজনই সবচেয়ে বড় ভয়ঙ্কর, কারণ শত্রু যদি বাহিনীর বাইরে থাকে তাকে মোকাবেলা করা যায়, কিন্তু শত্রু যদি বাহিনীর ভেতর ঢুকে পড়ে তখন প্রতিরোধ অসম্ভব হয়ে পড়ে। যে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু সেটা হতে হবে সামরিক আদালতে। সামরিক বাহিনীর নিজস্ব আইন আছে, সেটা অনুসারে দেশদ্রোহ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা সেনা শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধের বিচার হয়। কিন্তু 1975 সাল থেকে 1980 সাল পর্যন্ত এমন শত শত বিচার হয়েছে। তখনকার সরকারগুলো সামরিক আইনের মাধ্যমে সেটা করেছে। আজ হঠাৎ কেন বেসামরিক আদালতের আশ্রয় নিতে হবে? এটা আইনের প্রয়োগ নয়, বরং শৃঙ্খলা ভাঙার রাজনৈতিক সিদ্ধান্ত। এখন যদি শত শত অফিসারকে বেসামরিক আদালতে আনা হয়, তাহলে ভবিষ্যতে এই ধারাটা কেউ থামাতে পারবে না। একদিন দেখা যাবে সেনাবাহিনী নামের প্রতিষ্ঠানটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। যে বাহিনী 71-এ পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই বাহিনী আজ অপমানিত। দেশের মানুষ প্রশ্ন করছে, এটা কি সেনাবাহিনীকে ধ্বংস করার কোনো পরিকল্পনা? যদি বাহিনী দুর্বল হয়, তাহলে জঙ্গিবাদ রাষ্ট্র ক্ষমতা দখল করতে সময় নেবে না মোটেও। আজকে যেসব ইঙ্গিত দেখা যাচ্ছে, রাষ্ট্র সেদিকে এগুচ্ছে।
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যরা বিনা বাধায় বাংলাদেশে ঢুকছে বলে আমরা জানি এবং অভিযোগও আছে। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা জানে তাদের প্রধান বাধা এই সেনাবাহিনী এবং পুলিশ, তাই এখন তাদের লক্ষ্য এই দুই বাহিনীকে অকার্যকর করে দেওয়া। জুলাই আগস্টের ঘটনাগুলোর দিকে যদি চোখ ফেরাই তাহলে আমরা শুনতে পাই যে তরুণ সেনা অফিসাররা তখন জনগণের উপর গুলি চালায়নি, কিন্তু বিষয়টি সেনাপ্রধান রাজনৈতিকভাবে সামলে দেন। কেন এমন হয়েছিল তা কেউ ব্যাখ্যা দেয়নি। আবার প্রশ্ন উঠেছে কেন গণভবনের নিরাপত্তায় বিমান বাহিনীকে বাধা দেওয়া হয়েছিল, কেন শেখ হাসিনাকে সরানোর খবর সেনাপ্রধানের অজানা ছিল। এসব প্রশ্নের উত্তর একদিন আসবে, কিন্তু এখন যেটা স্পষ্ট তা হলো দেশের সামরিক কাঠামো ভেতর থেকে ভেঙে পড়েছে, তছনছ হয়ে গেছে। আর যারা বলছে সেনাবাহিনীকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তারা হয়তো ভুল করছে। এই বাহিনী কেবল একটা প্রতিষ্ঠান নয়, একটি রাষ্ট্রের মেরুদণ্ড। একে দুর্বল করে দিলে দেশ রক্ষা করা যাবে না। বাহিনীকে ধ্বংস করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা বুঝে না একবার সেনাবাহিনী ভেঙে গেলে আর কোনো সরকারি নিরাপদ থাকবে না। তখন রাষ্ট্র থাকবে, কিন্তু সেটা হবে কাগজের ওপর একটি নামমাত্র সত্তা, যেখানে আইন, নিরাপত্তা, বিচার সবকিছু নিয়ন্ত্রণ করবে উগ্রপন্থী এবং তাদের পৃষ্ঠপোষক বিদেশি শক্তি। বাংলাদেশের সেনাবাহিনী নিখুঁত নয়, কেউ বলে নাই। বাংলাদেশের সেনাবাহিনীর অনেক ভুল আছে, ব্যর্থতা আছে, অপরাধ আছে, কিন্তু তাদের প্রতি অবিশ্বাস এবং অপমান শুধু বাহিনী নয়, পুরো জাতিকে দুর্বল করছে। যে বাহিনী স্বাধীনতার প্রতীক, তাকে যদি ধ্বংস করা হয় তাহলে দেশও ধ্বংস হবে। এখন সময় ভয় পাওয়ার নয়, সময় ভাববার। যারা বাংলাদেশটাকে ভালোবাসেন তাদের সবার সামনে এখন একটাই প্রশ্ন, আমরা কি আমাদের দেশের সেনাবাহিনীকে হারাতে দেব, হারতে দেব? আর তার সঙ্গে হারাবো নিজেদের সার্বভৌমত্ব, স্বাধীনতা? দেশটা কি তাহলে জঙ্গিদের দখলে চলে যাবে? সেনাবাহিনী শেষ, জঙ্গিদের বাংলাদেশ। দিয়ে যাবি অমানুষের বাচ্চা, তোদের উপরে আল্লাহর গজব পড়বে। কথাগুলি শুনে রাখ, আল্লাহর গজব, ভয়ঙ্কর গজব পড়বে। তোরা পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকিস না কেন, আমরা খুঁজে বের করে ইনশাল্লাহ তোদের ভয়ঙ্কর শাস্তি দিব। কারণ তোরা মানুষ নামের জানোয়ার থেকেও ভয়ঙ্কর। তোদের ডাটা আমাদের কাছে আছে। সমগ্র পৃথিবীর যে প্রান্তে থাকিস, ইনশাল্লাহ আমি কথা দিলাম, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের বীর সন্তান, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। তোদের মতন কুলঙ্গারকে এই পৃথিবীতে যে প্রান্তে থাকিস না কেন, তোদেরকে খুঁজে খুঁজে ভয়ঙ্কর মৃত্যু দিব ইনশাল্লাহ। তোরা ভাবিস না তোরা এই হত্যা, গুম, খুন, দর্শন করে গোটা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবি। তোদের বাপদাদারা, জঙ্গি লিডার পাকিস্তানিরাও চেয়েছিল 1971 সালে, এইভাবে দাবিয়ে রাখতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। এই বাংলার মাটি থেকে তাদেরকে হাজার হাজার এই পাকিস্তানি যে জঙ্গি জানোয়ার পাক হানাদার বাহিনীদের টুকরা টুকরা করে আমরা কুত্তাদেরকে খেয়েছিলাম। এবং তোদের মনে নাই, তোদের বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করিস, দৌলতদিয়া পদ্মার ভিতরে 5000 জঙ্গিদেরকে টুকরা টুকরা করে মাছদের খেয়েছিলাম, আমার বাপ চাচারা খাইয়েছে। তোদেরকে ঠিক একইভাবে এই বাংলার মাটিতে এবং পৃথিবীর যেই প্রান্তে লুকিয়ে থাকিস, তোদেরকে টুকরা টুকরা করে হিংস্র কুত্তা জানোয়ার দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। তোদের ভয়ঙ্কর মৃত্যু এই পৃথিবীর সমস্ত মানুষ দেখবে। তোরা হচ্ছে জঙ্গি জানোয়ার, শুয়োরের বাচ্চারা। তোরা দেখতেছিস যে বাংলাদেশের জনগণ তোদের বিরুদ্ধে কিভাবে খেপেছে। তোদের অস্তিত্ব থাকবে না, তোদের পালানোর জায়গা থাকবে না। তোদের যে মৃত্যু হবে, সেই মৃত্যু ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ তোরা যেই ঘটনা ঘটিয়েছিস এই বাংলাদেশে, পৃথিবীর ইতিহাসে কোনো অসভ্য মানুষ এই ঘটনা ঘটায় নাই। তোদের ঘটনা পৃথিবীর রেকর্ড ভঙ্গ করেছে। তোদের ভয়ঙ্কর মৃত্যু হবে। আমি সকল আমার মজিবীয় ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ঐক্য হব এবং এই জঙ্গি জানোয়ারদের কুত্তা দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। এ হচ্ছে আমাদের ওয়াদাবদ্ধ। আমরা রাজপথে জীবন দিব, আর না হয়তো এই জঙ্গি জানোয়ার, এই টেররিস্ট জঙ্গিদেরকে এই বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিতাড়িত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে আমার অসংখ্য ভাই এবং বোনেরা আছেন, আপনাদেরকে মুজিবুর স্যালুট। আপনারা দিনরাত দলের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা সবাই আপনাদেরকে দেখছি, আমাদের নেত্রী দেখছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা যে যেখানে আছেন আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এবং গোটা জাতিকে ঐক্য করার একটি চেষ্টা করুন। আমরা যদি ঐক্য হই, তখন এই জঙ্গি জানোয়াররা মাটির সাথে, ধুলোর সাথে মিশে যাবে। ওদের অস্তিত্ব শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবী থেকে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে এই জঙ্গিরা টের পেয়েছে আমেরিকার মাটিতে এই জঙ্গিদেরকে কিভাবে আমরা আতঙ্কে রেখেছিলাম, ভয়ে
ভয়ে পালিয়েছিল হোটেলের ভিতরে। এই জঙ্গিরা গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে। ওরা ভয়ে পালানোর জায়গা পাচ্ছে না। ওরা ভাবছে বাংলাদেশ থেকে পালিয়ে কোথায় যাবে। ওরা ইটালি গিয়েছে, ওরা ফ্রান্সে গিয়েছে, ওরা ইংল্যান্ডে গিয়েছে, ওরা জাপানে গিয়েছে, ওরা যুক্তরাষ্ট্র এসেছে, কোথাও ওদের নিরাপত্তা পাচ্ছে না। ওরা সেফ এক্সিট খুঁজতেছে, কারণ ওরা ওদের যারা নেতাবৃন্দ নেতৃবৃন্দ আছেন, সুবিধাবাদী যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদের ভিসা করে রাখতেছে, কারণ ওরা চাচ্ছে অন্য দেশে পাড়ি দেওয়ার জন্য। বিপদে পড়বি তোরা, যারা আজকে বাংলাদেশে ওদের কথায় ওদের নির্দেশে মানুষ হত্যা করছিস, ধর্ষণ করছিস, লুটপাট করছিস, বাংলাদেশের সমস্ত উন্নয়নকে জ্বালাপোড়াও করছিস, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছিস। তোরা কোথাও পালাতে পারবি না, তোদের ভিসা করা নেই, তোদের বাপ দাদারা ভিসা করে ফেলেছে, কিন্তু তারা এখানে এসো শান্তি পাচ্ছে না, এখন আবার অন্য দেশে যাবে। ওরা হয়তো বা ইন্দোনেশিয়া, আফ্রিকা আগামী কয়েকদিনের ভিতরে দেখতে পাবেন এই ইউনূস সহকার শত শত নেতাকর্মী নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওদের কোথাও জায়গা হচ্ছে না, কারণ ওদের বিরুদ্ধে সমগ্র পৃথিবীর মানুষ ঐক্য হয়ে গেছে। শুধু যে বাংলাদেশি প্রবাসীরা তাই না, আপনারা দেখে দর্শক, গতকাল সারা দিন রাতে পর্যন্ত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুব সকালে উপস্থিত করা, হাজির করা, তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো, তারপরে আগে পরে যত ঘটনা, সেই ঘটনাই বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি ছিল। আর সেই ঘটনা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে। গতকালকে যখন এই ঘটনাটা টক অফ দ্য কান্ট্রি ছিল, তখন আজকে আর একটা ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হতে চলেছে। ঘটনাটা কি? ঘটনাটা শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে আজকে, সেরকমটাই তথ্য পাওয়া গেছে। অর্থাৎ আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে সাজা দেওয়ার ব্যাপারটা, সাজা যে ঘোষণা হবে, সাজা যে হবে এটা তো বোঝাই যাচ্ছে, সেটা কোন তারিখে কবে ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে আগামী মাসেরই কোনো একটা দিন নির্ধারণ করা হবে শেখ হাসিনার রায় ঘোষণার জন্য। কি হতে চলেছে, এরপরের পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে গতকালকে আলোচনা সরব ছিল। সেই আলোচনা সরব থাকা অবস্থাটা আজকেও বিদ্যমান থাকবে বলেই মনে হচ্ছে। প্রসিকিউশন টিম থেকে জানানো হয়েছে সেরকমটাই তথ্য। সেই তথ্যটা কি? আজকেই ঘোষণা করা হবে শেখ হাসিনার বিচারের রায়ের দিন। সেটা এ মাসেও হতে পারে, সেটা আগামী মাসেও হতে পারে, এবং সেটা যে আগামী মাসের মধ্যেই হবে এটা মোটামুটি নিশ্চিত ধারণা করা যেতেই পারে। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য কাল। অর্থাৎ এই নিউজটা গত রাতের নিউজ, এই নিউজটা কাল মানে আজকে ধরতে হবে, অর্থাৎ আজকে ঘোষণা করা হবে। কি বলছে সারাবাংলা.net? তারা বলছে যে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে, অর্থাৎ আরেকজন হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি নিরাপত্তা প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, তার এই 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন যে আজ এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত এবং উপস্থিত রাজসাক্ষী আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আমরা জবাব দেব, তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল তাদের সমাপনী বক্তব্য রাখবেন, অর্থাৎ এই বিচার প্রক্রিয়ার সমাপনী এন্ডিং স্পিচ তারা দেবেন, এবং তারপরেই বিচারপতি এই রায় ঘোষণার দিন ধার্য করে দিতে পারেন। এবং তিনি সেটাই বলছেন যে তারপরে আজকেই, মানে আগামীকালকেই বলেছেন, অর্থাৎ আজকেই এই দিনটি ঘোষণা করা হবে। আসামি পক্ষের যুক্ততর্ক শেষ করেন গতকালকে স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি টানা 3 দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন। তিনি সাক্ষীদের জবানবন্দি নিয়ে যুক্তি খণ্ডন করেন আমির হোসেন, বিশেষত রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য তিনি সামনে আনেন তার কথায়। একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন তিনি। এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এই মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও তিনি উল্লেখ করেন। অর্থাৎ রাজসাক্ষী আব্দুল্লাহ মামুন তিনি মূলত বাঁচার জন্যই এই ফোন দিয়ে এঁটেছেন, এরকমটা তিনি বলেছেন। এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলেই জবানবন্দি দিয়েছেন, এমনও মন্তব্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে তার সাক্ষ্য এই মামলায় প্রভাব পড়বে না, মাহমুদুর রহমানের সাক্ষ্য এই মামলায় কোনো কাজে দেবে না, এমনটা তার ভাষ্য। পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী। এরকম অনেক কর্মকাণ্ড হয়েছে এবং বলা হচ্ছে যে এই মামলায়। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ।